শুনছেন গল্প স্বল্প 107 FM রেইনবোতে। গল্প স্বল্প, গল্প স্বল্প। আজকের গল্পের সব চরিত্র কাল্পনিক। বাস্তবের সঙ্গে এর কোনো রকম মিল সম্পূর্ণ কাকতালীয়। কারোর সংবেদনশীলতাকে আঘাত করা আমাদের উদ্দেশ্য নয়। ধূমপান ও মদ্যপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। 107 FM রেইনবো কোনোভাবেই এই অভ্যাসগুলিকে উৎসাহিত বা সমর্থন করে না। 107 FM রেইনবোর গল্প স্বল্পতে আজ শুনবেন রজত পালের লেখা আশুবাবুর মৃত্যু। রজত পাল পশ্চিমবঙ্গ সরকারের একজন সিভিল সার্ভেন্ট। সরকারি দায়িত্ব পালনের পাশাপাশি ইতিহাসের বিভিন্ন দিকে তাঁর বিচরণ। সিন্ধু সভ্যতা এবং বৈদিক সংস্কৃতির মধ্যে যোগসূত্র অন্বেষণ করে তার ইতিমধ্যে প্রকাশিত গ্রন্থ আর্য দিগন্তে সিন্ধু সভ্যতা এবং সিন্ধু সভ্যতায় বৈদিক উপাদান। অন্যান্য জনপ্রিয় বইগুলির মধ্যে রয়েছে চৈতন্য শেষ কোথায়, গিলগামেশের দেশের কথা, হারকিউলিসের দেশের কথা ইত্যাদি। আজকের গল্প রজত পালের লেখা আশুবাবুর মৃত্যু। গল্পের কথক অর্পণ। আশুবাবু অর্থাৎ আশুতোষ মণ্ডলের ভূমিকায় সুদীপ্ত। অন্যান্য ভূমিকায় সোমক, সৌমিক, দেবলীনা, মহুয়া ও উজ্জ্বল। গল্পের সূত্রধার সৌমি। শুরু হচ্ছে রজত পালের লেখা আশুবাবুর মৃত্যু। অ্যাসিটামিনোফেন? হ্যাঁ, এ আবার কি? ল্যাটিন নাকি? ধুর মশাই, ল্যাটিন কেন হতে যাবে? এই আপনাদের মতন পণ্ডিতদের নিয়ে হয়েছে যত জ্বালা। কেন যে মশাই সরকারি চাকরি করতে আসেন? হ্যাঁ, জ্ঞান চর্চা নিয়েই তো থাকতে পারেন। হ্যাঁ, তা পারি বটে, তবে পেট চলবে কিসে সিদ্দিকী সাহেব? ভারে কি একটা দিয়েই আইবি অফিসার সিদ্দিকী সাহেব চুপ করে গেলেও মনে মনে এটা জানেন যে সাহা সাহেব আসলে ঠিক কথাই বলেছেন। এই পোড়া দেশে কেবল জ্ঞান চর্চা করে সংসার চলে না, লক্ষ্মী আর সরস্বতীর কালে ভদ্রে দেখা হয়ে থাকে এখানে। আহমেদ রিজওয়ান সিদ্দিকীর সাথে খুব বেশি দিনের আলাপ না হলেও বজ্র রহস্যের পরে বেশ একটা বন্ধুত্ব গড়ে উঠেছে মনোময় সাহার। মনোময় জানেন যে একসময় ভালো ছবি আঁকতে পারতেন সিদ্দিকী। শান্তিনিকেতনে ছাত্র হওয়ার ইচ্ছেও ছিল, সংসারের চাপে হয়ে ওঠেনি। নিজের চেষ্টায় রুজির প্রয়োজনে হয়ে উঠেছেন সরকারি ইন্টেলিজেন্স ব্যুরোর একজন অফিসার। অফিসের দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করলেও মনির কোণে শিল্পী না হতে পারার দুঃখ কাজ করে। ফলে সিদ্দিকীর এর পেছনে যে একটা দীর্ঘশ্বাস লুকিয়েছিল তা বুঝতে পারলেন মনোময়। প্রায় মাসখানেক বাদে সিদ্দিকী সাহেবের শিউড়ির অফিসে এসেছেন মনোময় নিখাত খানিকটা আড্ডা দেওয়ার জন্য। কথায় কথায় আশুতোষবাবুর মৃত্যু নিয়ে কথা উঠে এসেছিল। সে কথার মাঝেই এমন ধরনের সংলাপের জন্ম হল। সচেতনভাবে এই প্রসঙ্গ এড়িয়ে গিয়ে মনোময় বললেন, আপনার গল্পটা আর একবার বলুন দেখি সাহেব। সিদ্দিকী খানিকটা গলা খাঁকড়ানি দিয়ে আবার বলতে শুরু করলেন, দেখুন, এমনিতে খুন জখম হলে তদন্ত করে লোকাল থানা। আমরা এসবে থাকি না। বড় কোনো সামাজিক ইস্যু থাকলে সিআইডি মাঠে নামে। আমাদের কাজের নেচার তো আপনি জানেনই। আমি পার্সোনালি আগ্রহ দেখাচ্ছি কেবল নূপুরের জন্য। আর নূপুর হলো আপনার ইউনিভার্সিটির বন্ধু, বর্তমানে বিয়ে করে থাকে দিল্লিতে। ফুট কাটলেন মনোময়। হ্যাঁ, আর নূপুরের বাবা হলেন আশুতোষবাবু, যিনি বীরভূমের 4টে কোল্ড স্টোরেজ আর 2টো চাল কলের মালিক। আশুতোষবাবুর মৃত্যুটি স্বাভাবিকভাবে মেনে নিতে পারছে না নূপুর। মাথা নাড়লেন মনোময়। চা এসেছিল, চুমুক দিয়ে বললেন, আর লোকাল থানায় কমপ্লেন করেনি? না, করেনি। আমাকে বন্ধু হিসেবে দেখতে অনুরোধ করেছে পার্সোনালি। থানায় না জানানোর কারণ? আপনি তো পুলিশকেই পুলিশের মতন যেটা করছেন দেখি। হ্যাঁ, যদিও তিনি ঠিক পুলিশ নন, তবে কথা হিসেবে বেশ জুৎসই হলো এটা। আসলে নূপুরের সামনেই যা হওয়ার হয়েছে। আপাতভাবে সন্দেহের কিছুই নেই, কিন্তু
নূপুরের মনে কিছু একটা খটকা রয়েছে, যার কারণ ও নিজেও ঠিক বুঝে উঠতে পারছে না। সিদ্দিকের শুরু রসিকতায় মনোময় সাড়া না দিয়েই পরের কথাটা বললেন। আচ্ছা, আশুবাবুর মৃত্যুর ঘটনাটা আরেকবার ডিটেলসে বলুন তো। বলছি, তার আগে একবার কফি চলবে নাকি সাহেব? চাটা যেন চুত হলো না তেমন। বলেই মনোময়ের সম্মতির অপেক্ষা না করে বেল টিপে আর্দালিকে কফি আর কিছু স্ন্যাক্স নিয়ে আসতে বললেন সিদ্দিকী। এরপর নিজের চেয়ারে একটু গুছিয়ে বসে শুরু করলেন। আশুতোষ মণ্ডল, নূপুরের কারণে যাকে কাকা বাবু বলি আমি, তার ছেলে অর্থাৎ নূপুরের দাদা অসীমের একমাত্র ছেলে বান্টির অন্নপ্রাশনের দিনে অসুস্থ হয়ে হসপিটালাইজড হন এবং 2 দিন বাদে মারা যান। কাকাবাবু সিউড়ি তথা বীরভূমের একজন বড় ব্যবসায়ী বলে নিমন্ত্রিত কিছু কম ছিল না সেদিন। দুপুরে গ্র্যান্ড ভোজের পরে সন্ধ্যার দিকে বিশেষ কয়েকজনের সাথে ওই পানীয়র আসরও ছিল। নূপুরের দাদাও সেই আসরে যোগ দিয়েছিল। বাবা আর ছেলে এক টেবিলে, ড্রিঙ্কসের গ্লাস হাতে। সাহা সাহেব, দিনকাল দ্রুত বদলে যাচ্ছে। এসব এখন স্ট্যাটাস সিম্বল, বুঝতে পারেন তো সবই। বুঝলাম। তা নূপুরও কি? না, বাইরের লোক থাকায় নূপুর গ্লাস নিয়ে বসেনি, তবে ওই দেখভাল করছিল। এটা ওটা খাবার এনে দিচ্ছিল। তারপর? রাতের দিকে কাকাবাবুর বমি হতে থাকে, সঙ্গে অসহ্য পেটে ব্যথা, ঘামতে থাকেন, সঙ্গে শরীরে কেমন একটা খিঁচুনি। নূপুররা তখন দৌড়ে আসে। ড্রিঙ্কস বেশি হয়ে গেছে মনে করে গলায় আঙুল দিয়ে বমি করানোর চেষ্টা হয়। পারিবারিক ডাক্তার সঞ্জয় সেনকে ডাকা হয়। এই ডাক্তার আবার সন্ধ্যার ওই আসরেও ছিলেন। 10টা নাগাদ বাড়ি গিয়েছিলেন। তিনিও পরিমিত খেয়েছিলেন। ফোনে খবর পেয়েই ছুটে আসেন। প্রাথমিক ওষুধ দিয়ে কাজ না হওয়ায় ওই ভোরের দিকে নার্সিংহোমে ভর্তি করানো হয়। পরের দিন বুকে ব্যথা আর হলুদ টয়লেট দেখে দুর্গাপুরে এক সুপার স্পেশালিটি হসপিটালে শিফট করানো হয়। সেখানে তারপর শুরু হয় শ্বাসকষ্ট, তারপর দিন রেনাল ফেলিওর, আর তারপর মৃত্যু। এই হলো গিয়ে গল্প। আচ্ছা, স্পেশালিটির ডাক্তারেরা কি বললেন? সিদ্দিকী একটু মাথা চুলকলেন, বললেন, আমার আবার মেডিকেল টার্ম সব মনে থাকে না। কি যেন, হ্যাঁ, ওই ল্যাকটিক অ্যাসিডোসিস। বুঝেছি মশাই, বুঝেছি। আমাদের শরীরে যতটা রোজ অ্যাসিড তৈরি হয়, তা যদি সবটা বেরিয়ে না যায়, তাহলে জমে জমে এই রোগের জন্ম হয়। কিডনি কিংবা লিভারের কাজে ত্রুটি থাকলে অবশ্য এরকম হতে পারে। আশুবাবুর লিভার কেমন ছিল সেটা কি জানেন? সিদ্দিকী একটু সময় নিয়ে বললেন, সফল ব্যবসায়ী, প্রচুর কাঁচা টাকা, আবার বিপত্নিক। ফলে জীবনযাপনে শৃঙ্খলা ছিল না শুনেছি কাকাবাবুর। নূপুরের কথা মতো জানি যে ফ্যাটি লিভার ছিল, তবে সিরোসিস তো ছিল না। সামান্য ভেবে নিয়ে মনোময় বললেন, আসলে অল্প সময়ের মধ্যে অনেক বেশি মদ খেয়ে নিলে, বিশেষ করে বেশি বয়সে, এই ধরনের ল্যাকটিক অ্যাসিডোসিস হয় বলেই শুনেছি। বিশেষ করে লিভারে যদি আবার সমস্যা থাকে। এটা দুর্ঘটনা বলেই মনে করার যথেষ্টই কারণ আছে। অবশ্য হসপিটালের ডাক্তারেরাও অন্য কিছু বলেনি। তাহলে নূপুর আপনার সাহায্য চাইছে কেন? নূপুর বাবা মারা যাওয়ার দিন 4 বাদে আমার সাথে যোগাযোগ করে। ওর ধারণা ইচ্ছাকৃত পয়জনিং করে কাকাবাবুকে হত্যা করা হয়েছে। আর সন্দেহ নিশ্চয়ই দাদাকে। ঠিকই ধরেছেন। বাবার সম্পত্তির লোভেই দাদা বাবাকে খুন করেছে, এমনটাই মনে করে নূপুর। অথচ সবকিছুই ওর চোখের সামনে হয়েছে। এমনিতে অনেকদিন বাদে দিল্লি থেকে এসে নূপুরই বাবাকে বিশেষভাবে যত্ন আত্মিতে রেখেছিল। ওর জানার বাইরে কিছু হয়নি, অথচ ও সন্দেহ করছে কিছু একটা গড়বড় হয়েছে। এদিকে অফিসিয়ালি পুলিশকে জানাতে চাইছে না। আমি ঠিক বুঝতে পারছি না কি করব। সিদ্দিকীর দৃষ্টিতে একটা অসহায়তা দেখতে পেলেন মনোময়। আচ্ছা, আমাকে কয়েকটা কথা আগে বলুন তো সাহেব। আপনার কি অন্নপ্রাশনে যাওয়ার নেমন্তন্ন ছিল? হ্যাঁ, নূপুর ফোন করেছিল, তবে সেদিন ব্যস্ততা থাকায় যাওয়া হয়নি। আচ্ছা, এটা কি খুব ইম্পর্ট্যান্ট একটা কোয়েশ্চেন? না, আসলে আপনি থাকলে প্রত্যক্ষদর্শী একজনকে পাওয়া যেত। মনোময়
শান্তভাবে বললেন, নূপুর কি মনে করে মদের আসরে বাবার গ্লাসে অসীম কিছু মিশিয়ে দিয়েছিল? এই সম্ভাবনা আমি আগেই যাচাই করে নিয়েছি সাহেব। সব কিছু সার্ভ করার আলাদা লোক ছিল। অসীম কখনোই বাবার গ্লাস টাচ করেনি। আর হসপিটালের রিপোর্টে এক্সটার্নাল বিষের কিছু নমুনা তো পাওয়া যায়নি। ফলে অসীম বা কাউকেই দোষী করা যাচ্ছে না। তবে অস্বাভাবিক মৃত্যু, তার মানে নূপুরের মতন আপনিও কিছু একটা সন্দেহ করছেন? হ্যাঁ, যেহেতু খাবার দাবার আর ড্রিঙ্কস অনেক লোকই নিয়েছে, কিন্তু বাকিরা অসুস্থ হয়নি, তাই খাদ্য আর পানীয়ে তেমন কিছু সমস্যা ছিল না বলেই ধরে নেওয়া যায়। আচ্ছা, আপনি ডাক্তার সেনের সাথে কথা বলেছেন? বলেছি। তো কি বললেন ডাক্তার? বললেন এমনিতে শরীর স্বাস্থ্য বয়স অনুপাতে ঠিকই ছিল। প্রেশার, কোলেস্টেরল একটু হাই ছিল বলে ওষুধ খেতেন। সুগারের সমস্যা ছিল না। নাতির মুখে ভাত উপলক্ষে কদিন বেশ ফুর্তিতেই ছিলেন। খাওয়া দাওয়া অনিয়মিত হয়েছিল। অনুষ্ঠানের দিন রিচ খাওয়া দাওয়া হয় দুপুরে, আর সন্ধ্যার পরে ওই একটু ড্রিঙ্ক চলে আর কি। ডক্টর দুপেগ নিয়ে 10টা নাগাদ বাড়ি ফিরে যান। 9টা নাগাদ সামান্য মাথা ব্যথার কথা বলেছিলেন কাকাবাবু। ডাক্তার নাকি রেস্ট নিতে বলেছিলেন। কাকাবাবু নাকি বলেন, আজকের দিনটা ছাড় দাও হে ডাক্তার, নাতির মুখ দেখে আমার মরেও শান্তি। মনোময় মাঝপথে থামালেন। না, হঠাৎ মারা যাওয়ার কথা কেন বললেন আশুবাবু? এই কথাটা আমিও জিজ্ঞেস করেছিলাম। ডাক্তার যা বলেছেন সে কথা কিছুটা আমিও জানি কম বেশি। কাকিমা অর্থাৎ নূপুরের মা মারা গিয়েছেন আগেই। এদিকে নূপুরের ঠাকুরদা অ্যানিমিয়াতে ভুগে কম বয়সে চলে গিয়েছিলেন। মৃত্যু নিয়ে অবচেতনে ফোবিয়া ছিল কাকাবাবুর। এদিকে ছেলে অসীমকে নিয়ে আশুবাবুর ছিল বহুকালের সমস্যা। অসীমদা ছোটবেলা থেকেই ওই অসৎ সঙ্গে পড়ে টাকা ওড়াতো। তিলে তিলে গড়ে তোলা এই ব্যবসার সাম্রাজ্য কে দেখবে, এই নিয়ে দুশ্চিন্তা ছিল কাকাবাবুর। বিয়ে দেওয়ার পর কিছুটা থিতু হওয়ায় কাকাবাবু খানিকটা নিশ্চিন্ত হয়েছিলেন। নাতি হওয়ার পরে আরও অনেকটাই। আর কয়েক বছর বাদে নাতি ব্যবসাপত্র সামলে নেবে, এই স্বপ্নই দেখতেন কাকাবাবু। ফলে এখন মৃত্যু নিয়ে দুশ্চিন্তা কমে গিয়ে রিল্যাক্স হয়ে গিয়েছিলেন কিছুটা। মনোময় শুনতে শুনতে কি যেন ভাবছিলেন। আনমনা হয়ে বললেন, সেটাই ভাবছি। কফিটা আসুক, খেতে খেতে যদি মাথা খোলে। আসলে আরও কয়েকটা কথা একটু জানার আছে, দেখি যদি মাথায় কিছু আসে। সন্ধ্যা হয়ে আসছিল। মনোময় হলেন তথ্য সংস্কৃতি দপ্তরের অফিসার, বোলপুরে পোস্টেড। কয়েক মাস আগে বীরভূমির বজ্র রহস্য নিয়ে একটা কেসে জড়িয়ে গিয়ে সিদ্দিকী সাহেবের সঙ্গে পরিচয় হয়। ক্রমে দুজনের মধ্যে সুন্দর একটা বন্ধুত্ব গড়ে উঠেছে। জেলার হেড অফিস সিউড়িতে এলে মনোময় সিদ্দিকীকে ফোন করেন। উনি ফাঁকা থাকলে কিছু সময় অফিসে এসে আড্ডা দিয়ে যান। আজ এমনই এসেছেন। সিদ্দিকীও বোলপুরে কাজে গেলে যান মনোময়ের অফিসে। আজকের আলোচনাটা একটু দীর্ঘায়িত হতে পারে বুঝে মনোময় বোলপুরের বাড়িতে স্ত্রীকে ফোন করে জানিয়ে দিলেন ফিরতে একটু দেরি হবে। কফিতে চুমুক দিয়ে সিদ্দিকী বললেন, অ্যাসিটা না কি যেন একটা বলছিলেন একটু আগে? ও হ্যাঁ, ওটা একটা সম্ভাবনা। ওই কিছুদিন আগে একটা জার্নালে পড়ছিলাম। না, আমি যেটা বলছি সেটা হচ্ছে, আগে বলুন তো, নূপুর দাদাকে কেন সন্দেহ করে? সিদ্দিকী একটা বিস্কুট নিয়ে প্যাকেটটা মনোময়ের দিকে এগিয়ে দিলেন। বললেন, অসীমদা তো বরাবরই বাউন্ডুলে। বন্ধুদের সাথে ফুর্তি করতে দেদার টাকা খরচের অভ্যেস। নূপুর নিজের বিয়ের আগে থেকে এসব দেখে দেখে অভ্যস্ত একেবারে। দাদা বিয়ে করে কদিন ব্যবসার দিকে নজর দিয়েছিল, তবে কিছুদিন বাদে যে কি সেই। আয়ের থেকে খরচের হাত বেশি। কাকাবাবু যা মাসিক হাত খরচের টাকা দিতেন তাতে অসীমদার পোষাতো না। রাইস মিল দুটো অসীমদার নামে লিখিয়ে দিতে বাবাকে চাপ দিত ইদানিং। কাকাবাবু বলতেন,
ছেলেকে নয়, একটু বড় হলে নাতির নামেই সব লিখে দেব। অসীমদার নগদ টাকার দরকার ছিল, বুঝলেন। কাকাবাবু জানতেন যে ছেলের নামে লিখে দিলে মিল দুটো পুরো লাটে উঠে যাবে। এই নিয়ে অশান্তিও ছিল বাপ ছেলের মধ্যে। নূপুর দিল্লিতে থাকায় কাকাবাবু একা হয়ে কেমন যেন একটু অসহায় হয়ে পড়েছিলেন। বৌদিটি মানুষ হিসেবে কেমন? মনোময় পরের প্রশ্ন করলেন। নূপুরের কথা অনুযায়ী বৌদি সহজ, ভালো মানুষ। তাহলে নূপুর এত বেশি ভাবছে কেন? বৌদির সাহায্য ছাড়া আশুবাবুকে পয়জনিং করা সম্ভব কি? নূপুরের কথা হলো কাকাবাবু ইদানিং কেমন যেন ঝিমিয়ে থাকতেন, দুর্বল বোধ করতেন, হাঁফানির মতন টান শুরু হয়েছিল। তাই নূপুরের ধারণা নিয়মিত স্লো পয়জনিং করা হতো কাকাবাবুকে। ইন্টারেস্টিং, ভেরি ইন্টারেস্টিং। বৌদি বলছেন ভালো। দাদা নিশ্চয়ই সারাদিন বাড়িতে বসে থেকে বাবার খাওয়া দাওয়া নিয়ন্ত্রণ করতো না। তাহলে স্লো পয়জনিং করবে কে? এই পয়েন্টটা আমিও ভেবেছি, বুঝলেন। ওই জন্যই তো আপনার সাথে পরামর্শ করছি। আপনিও ভাবুন না একটু। দেখুন, এটা একমাত্র ডাক্তারের সাহায্যেই করা সম্ভব। ওকে একটু বাজিয়ে দেখতে হবে। আচ্ছা, আপনার কাছে ডাক্তার সেনের নম্বর আছে তো? সিদ্দিকী সম্মতিতে ঘাড় নাড়লেন আস্তে করে। একটু ফোন করে জিজ্ঞাসা করুন তো। সেদিন রাত 9টার সময় আশুবাবু অসুস্থ বোধ করায় ডাক্তার কি কোনো ওষুধ খেতে বলেছিলেন, নাকি শুধুমাত্র বিশ্রাম নিতে বলেছিলেন? একটু ফোন করুন তো। সিদ্দিকী একটু অবাক হলেন বটে, তবে মোবাইলে ডাক্তারের নাম্বার খুঁজতে লাগলেন। মনোময় একবার টয়লেট ঘুরে এসে দেখলেন সিদ্দিকী বেজার মুখে বসে রয়েছেন। কি হয়েছে জিজ্ঞেস করায় সিদ্দিকী বললেন, আমি তো ভাবলাম হেভি কিছু পয়েন্ট আবিষ্কার করে ফেলেছেন। ডাক্তার বলল যে মাথা ব্যথা কমার জন্য ওষুধ খুঁজছিলেন, না পেয়ে ওই একটা প্যারাসিটামল দিয়েছিলেন। মোদির আসরে উপস্থিত জনাচারেক লোক কিন্তু এর সাক্ষী আছেন। আর কোনো ওষুধ তো উনি দেননি। মনোময় খুব একটা হতাশ হয়েছেন বলে মনে হলো না। বললেন, মাথা ব্যথা কমার ওষুধ তো বাড়িতে ছিল না, সেটা বোঝা গেল। প্যারাসিটামল কি বাড়িতেই ছিল নাকি কিনে আনা হয়েছিল? বললেন তো নাকি ডাক্তারের হাত ব্যাগেই ছিল। সিদ্দিকী সাহেব, আমার একটা তথ্য দরকার, বুঝলেন। আপনি এক কাজ করুন তো, আপনি নূপুরকে এক্ষুনি একটা ফোন করুন। আশুবাবু নিয়মিত কি কি ওষুধ খেতেন তার তালিকাটা আমার চাই। সিদ্দিকী চমকালেন। আপনি বলতে চাইছেন ডাক্তার নিয়মিত কোনো ড্রাগের মাধ্যমে কাকাবাবুকে স্লো পয়জনিং করতেন? আরে না না, নিষিদ্ধ কোনো ড্রাগ নয় মশাই। একজন রেজিস্টার্ড ডাক্তার এই রিস্ক কখনোই নেবেন না সাহেব। মারা গেলে অটোপসি হলে ধরা পড়ে যাবেন যে। তাছাড়া সুপার স্পেশালিটি চিকিৎসার সময়ও নিশ্চয়ই পুরনো প্রেসক্রিপশন চেক করে নিয়েছিল। এসব কাজে ঝুঁকি আছে মশাই, বুঝলেন। তাহলে নূপুরের থেকে এসব জানতে চাইছেন কেন? নূপুর কেন, যে কেউ বললেই হবে। ওই একটা সন্দেহ হচ্ছে, সেটাকেই শুধু একটু দূর করে নেব। আপনি ফোনটা করুন তো। সিদ্দিকী আর কথা বাড়ালেন না। খানিকক্ষণ নূপুরের সঙ্গে ফোনে কথা বলে জানালেন, কাকাবাবু ব্লাড প্রেশার আর কোলেস্টেরলের ওষুধ খেতেন, কিছু আয়ুর্বেদ মেডিসিন নিতেন, আর এর বাইরে ওই এলট্রাম্বোপাগ এই কম্বিনেশনের একটা ওষুধ নিতেন মনে হয়, যেটা প্রেসক্রিপশনে না থাকলেও টেবিলের ড্রয়ারে 2-3টে পাওয়া গেছে। মনোময়ের চোখটা সামান্য জ্বলে উঠল। দ্রুত স্মার্টফোনে নেট ঘাঁটলেন কিছুক্ষণ। সিদ্দিকী চুপচাপ দেখে যাচ্ছিলেন। খানিক বাদে বললেন, কি পেলেন সাহা সাহেব? মনোময় একটু রিল্যাক্স হয়ে বসলেন। বাম হাতটা চেয়ারের পেছন দিকে রেখে বললেন, আপনি কি জানেন মাথা ব্যথার ওষুধ আমেরিকাতে ওপেনলি বিক্রি হয় না? তার কিছু নিষেধাজ্ঞা রয়েছে। সিদ্দিকী মাথা চুলকে বললেন, শুনেছিলাম বোধ হয়। প্যারাসিটামল নিয়েও কিছু সমস্যা রয়েছে ও দেশে। ব্যান না হলেও কিছু সংগঠনের কিন্তু ব্যান করার দাবি আছে। সেটা জানেন কি?
তা আমাদের দেশে তো ঢালাও বিক্রি হয় প্রেসক্রিপশন ছাড়াই। এটাই তো সমস্যা। তাহলে শুনুন, 1982 সালে শিকাগোতে 7 জন মানুষ মারা গিয়েছিল এর প্রায় সমান একটা ব্র্যান্ডের ওষুধ প্রয়োগে। আর সেই সময় প্রায় 30 মিলিয়ন ওষুধ বাজার থেকে তুলে নেওয়া হয়েছিল। আর 2010 সালেও এরকম আরও একবার হয়েছিল, যখন এই ওষুধ তুলে নেওয়া হয়েছিল। সে না হয় বুঝলাম, এর সাথে আমাদের কেসের কি সম্পর্ক সাহেব? আমাদের দেশে তো বাচ্চা থেকে বুড়োর জর্জারি হলেই প্যারাসিটামল দেওয়া হয়। তাহলে আর একটা তথ্য দিই। ন্যাশনাল লাইব্রেরি অব মেডিসিনে 2007 সালের মে মাসে একটা রিপোর্ট বের হয়েছিল। ক্রিস বুর্ডোউক্স আর জেরেমি বিউলি লিখেছেন একটা বিশেষ কেসের কারণে, যেখানে একজন 55 বছরের ব্যক্তি প্যারাসিটামল ওভারডোজের কারণে মারা গিয়েছেন। এবার সিদ্দিকীকে বেশ হতভম্ব দেখায়। বিড়বিড় করে বললেন, প্যারাসিটামল ওভারডোজ? তাজ্জব ব্যাপার। ইয়েস, প্রতি বছর আমেরিকা, ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়ায় এই ওভারডোজের অনেক কেস রিপোর্টেড হয়, অনেকে মারাও যান। সিদ্দিকী একটু সামলে নিয়ে বললেন, তবে একটা মাত্র প্যারাসিটামল খেয়েছিলেন কাকাবাবু, সেটা কি ওভারডোজ? মনোময় একটু সময় নিয়ে গুছিয়ে বললেন, দেখুন, সেটা হতে পারে। আসলে আগে আমাদের দেশে 500 মিলিগ্রামের ট্যাবলেট হতো, এখন হয় 650 মিলিগ্রামের। অর্থাৎ ডাক্তারি ভাষায় দিনে 3.5 থেকে 4 গ্রাম অতিক্রম করে গেলে ওভারডোজ বলা যেতে পারে। সেক্ষেত্রে অন্তত 7টা ট্যাবলেট খেতে হবে। তাহলে আর ভেবে লাভ কি? কাকাবাবু তো একটা মাত্র খেয়েছিলেন। আমি বরং নূপুরকে বলেই দিই যে ওর সন্দেহ অমূলক, বাবার মৃত্যু একটা দুর্ঘটনা মাত্র। কিন্তু আপনি কি নিশ্চিত সেদিন একটা মাত্র ট্যাবলেটই খেয়েছিলেন আশুবাবু? মনোময় কিছু একটা ইঙ্গিত দিতে চাইলেন। এমন কেন মনে হলো আপনার? তার কারণ, আগের বার ডাক্তার মাথা ব্যথার কথা বললেও প্যারাসিটামল দেওয়ার কথা কিন্তু বলেননি। আজ স্পেসিফিকভাবে যখন আমি জিজ্ঞাসা করলাম, তখন বললেন। হয়তো ইনসিগনিফিকেন্ট মনে করে বলেননি। সিদ্দিকী পাল্টা যুক্তি দিলেন, এটা যদি ইনসিগনিফিকেন্ট হয় তাহলে 4 জন সাক্ষীর কথা কেন বললেন? অর্থাৎ ডাক্তার রীতিমতো সাক্ষী সাবুত রেখেই ওষুধ খাইয়েছিলেন। জানতেন যে ভবিষ্যতে এই প্রশ্ন উঠতে পারে। সিদ্দিকীর কাছে পাল্টা যুক্তি ছিল না। আর একটা কথা, যে ওষুধ পাড়ার সব ওষুধের দোকানে পাওয়া যায় আর প্রেসক্রিপশন ছাড়াই কেনা যায়, সেই ইনসিগনিফিকেন্ট ওষুধ হাত ব্যাগে ডাক্তারবাবু কেন নিয়ে গিয়েছিলেন সেটা কিন্তু মনে রাখতে হবে। আর এটাও মনে রাখতে হবে যে তিনি কেবল নিমন্ত্রিত অতিথি হিসেবে সেদিন ছিলেন, প্রফেশনাল কোনো কাজে কিন্তু যাননি। কিছুক্ষণ ভেবে সিদ্দিকী বললেন, ডাক্তার মানুষ তো হাতের ব্যাগে টুকটাক কিছু ওষুধ রাখেন, কখন কি কাজে লাগে। আপনার কাউন্টার লজিকগুলো ইন্টারেস্টিং। আমার কেমন যেন মনে হচ্ছে সেদিন প্যারাসিটামল বিশেষ উদ্দেশ্যেই হাত ব্যাগে রাখা হয়েছিল। এবং এটাও মনে হয় সেদিন অন্তত 3টে প্যারাসিটামল আশুবাবু খেয়েছিলেন। একবারের সাক্ষী আছে, বাকিগুলোর সাক্ষী নেই। একটা কথা মনে রাখতে হবে যে সেদিন ডাক্তার কিন্তু দুপুর থেকে আশুবাবুর বাড়িতে ছিলেন। আপনার এই পয়েন্টটা কিন্তু অনুমান, প্রমাণ করা মুশকিল হবে। আর যদি প্রমাণও হয়, তবু 3টে ট্যাবলেটের যোগফল ওই 2 গ্রামের কাছাকাছি। আপনার ওভারডোজের সীমার নিচেই থাকবে কিন্তু। ঠিকই বলেছেন। এখানে আপনাকে কিন্তু এলট্রম বোপাক কম্বিনেশনের ওষুধটাকে কিন্তু বিবেচনার মধ্যে রাখতে হবে। এলট্রা মানে নূপুর যে ওষুধের কথা বলল? হ্যাঁ, আশুবাবু বিপত্নিক, বাড়িতে ছেলে বৌমা নিশ্চয়ই খেত না। খেলে আশুবাবুর ঘরে পাওয়া যেত না, তাই ধরে নিচ্ছি এটা উনিই খেতেন, অথচ ওনার প্রেসক্রিপশনে কিন্তু নেই। তাহলে তো একটাই পথ খোলা থাকে যে ডাক্তারই এই ওষুধ সাপ্লাই দিতেন। সিদ্দিকী জুলজুল চোখে তাকিয়েছিলেন মনোময়ের দিকে। ফিসফিস করে বললেন,
এটাই কি বিষ না? না না, এমনিতে বিষ নয়, তাহলে ওপেনলি ড্রয়ারে পড়ে থাকতো না। এটা একটা বিশেষ রোগের ওষুধ। রোগ? কি রোগ? ওটাই নেট ঘেঁটে দেখলাম। রোগের নাম অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া। বাবা, অ্যানিমিয়ার আবার প্লাস্টিক অপ্লাস্টিক হয় নাকি? হেসে ফেললেন মনোময়। ওসব হলো মেডিকেল টার্ম মশাই। ওই বোন ম্যারোতে রক্ত বা শ্বেতকণিকা কম গেলে এই রোগ হয়। কিন্তু কাকা বাবুর তো এই রোগ ছিল বলে শুনিনি। হ্যাঁ, সম্ভবত আশুবাবুর বাবার ছিল। নূপুরকে একবার জিজ্ঞেস করি। পরে করবেন সাহেব, আগে বিষয়টা একটু জেনে নি। নানা কারণে এই রোগ হয়, বংশগত কারণেও হয়। বাবার থেকে আশুবাবুর এই রোগ হতে পারে, ওনার এই ধারণা হয়েছিল। হতে পারে হয়তো ডাক্তারই এই ভয় দেখিয়েছিল, প্রিভেনশনের জন্য এই ওষুধ খেতে। ধরে নিলাম এই ওষুধ খেতেন কাকাবাবু, কিন্তু তাতে সমস্যা কি সাহা সাহেব? সমস্যা একটু আছে বটে। প্যারাসিটামলের কম্পাউন্ড আর এই ওষুধের কম্পাউন্ড পরস্পরের শত্রু কিনা সেটা চেক করতে হবে। সিদ্দিক আর মনোময় দুজনে খানিকক্ষণ নেট ঘাঁটাঘাঁটি করলেন। তেমন বিশেষ কিছু পাওয়া গেল না। জানা গেল এই দুই ওষুধ সাধারণ অবস্থায় শত্রু নয়, তবে বিশেষ ক্ষেত্রে কি হবে বলা যাচ্ছে না। নেটে এই বিষয়ে পরিষ্কার কিছু জানা গেল না। তাই না, এসব বিষয় জানতে গেলে মেডিকেল জার্নাল ছাড়া উপায় নেই। একমাত্র নিয়মিত পড়াশোনা করা ডাক্তাররাই এ ব্যাপারে সঠিক বলতে পারবে। এই পয়েন্টটা বরং আমরা আপাতত সরিয়ে রাখি। আমাদের বিদ্যায় এসব কুলবে না সাহেব। তাহলে তাহলে আর কি, আসুন কিছুক্ষণ গল্প করে তারপর বাড়ি ফিরে যাই, বুঝলেন? একটু যেন হতাশই মনে হলো সিদ্দিকীকে। বললেন, এত সহজে হাল ছেড়ে দেবেন? আচ্ছা, আর একটা কথা বলুন তো সিদ্দিকী সাহেব, কলেজে কি নূপুরের সাথে আপনার কোনো প্রেম ট্রেম ছিল নাকি? আচমকাই প্রশ্নটা করলেন মনোময়। প্রথমে চমকে উঠলেও পরে হেসে ফেললেন সিদ্দিকী। আরে না না, তেমন কিছু নয়। অসীমদা যে বদমাস সে কথা আমি জানি। আর ডাক্তারের কথাবার্তা আপনার সাথে কথা বলে মনে হচ্ছে খুব পরিষ্কার নয়। একটা কিছু ফাউল প্লে তো আছেই। গোয়েন্দা বিভাগে চাকরি করি তো মনটা খচখচ করছে। মনোময় শুনলেন সিদ্দিকীর কথা। কিছুক্ষণ কিছু বললেন না। এগরোল জাতীয় কিছু খাবেন কিনা জিজ্ঞেস করে সিদ্দিকী মনোময়ের থেকে উত্তর পেলেন না। শেষমেশ তাড়া দিলেন, ও মশাই, একেবারে চুপ করে গেলেন যে। হাত ঘড়িতে সময় দেখে নিয়ে মনোময় হঠাৎই বললেন, সিদ্দিকী সাহেব, এখন 7টা বাজে। নূপুরদের বাড়ি তো শিউড়িতেই। একবার ফোন করে জেনে নিন তো ওদের বাড়িতে যাওয়া সম্ভব কিনা। সিদ্দিকী এমন একটা প্রস্তাবের জন্য তৈরি ছিলেন না। দ্রুত পরিস্থিতি বুঝতে পেরে বললেন, হ্যাঁ, আমার অফিস থেকে মুখার্জি পাড়ায় ওদের বাড়িতে যেতে ওই গাড়িতে মিনিট 10 লাগবে। দেখছি একবার ফোন করে। সিদ্দিকীর ফোনে নূপুর অসুবিধা নেই বলায় অবশেষে দুজনে রওনা দিলেন। পথে যেতে যেতে মনোময় বললেন, আচ্ছা, নূপুর কি খুশি মনে ওদের বাড়িতে ডাকলো? আসলে বাড়িতে শোকের পরিবেশ তো। নূপুর যে কিছু সন্দেহ করছে এ কথা বাড়ির লোকেদের বলতে চাইছে না। আমি ওর বন্ধু হিসেবে যাচ্ছি ওর বাড়ি। সঙ্গে আপনি এমনি যাচ্ছেন এমন একটা পরিবেশ বজায় রাখতে অনুরোধ করেছে ও। অর্থাৎ ওই জেরা টেরা জাতীয় কিছু করতে অসুবিধা রয়েছে, এই আর কি। আমি না পুলিশ না গোয়েন্দা, জেরা করার তো কোনো প্রশ্নই নেই। আরে আপনার চিন্তা নেই সাহেব, আপনারা কথা বলবেন, আমি কেবল ওই একটু অবজার্ভ করব। সিদ্দিকীকে নিশ্চিন্ত করলেন মনোময়। নূপুরদের বাড়িতে পরিবেশ থমথমে। দাদা ব্যবসার কাজে বাইরে, বাড়িতে রয়েছে নূপুর, ওর বৌদি সুজাতা এবং দাদার ছেলে বান্টি। বৌদি আর বান্টিকে দেখে সকলের বেশ কষ্টই হলো। দোতলা বাড়ির একতলায় বসার ঘরে নূপুর বসালেন সিদ্দিকীদের। অনেক দিন বাদে দেখা হওয়ায় সামান্য সৌজন্যের কথাবার্তা হলো বটে, তবে পিতৃবিয়োগের শোকে গল্প তেমনভাবে জমে উঠল না।
নূপুর যেহেতু সিদ্দিকীদের আগমনের কারণ জানে, তাই বৌদিকে চলে যেতে দিল না। কথায় কথায় সিদ্দিকী জানতে চাইলেন, বৌদি, বলছি কাকা বাবুর যেসব ওষুধপত্র চলতো সেগুলো কি আপনার নলেজে ছিল? বৌদি সম্মতিতে মাথা নাড়লেন, বললেন, বাড়িতে আমি একমাত্র মহিলা, বাবার খেয়াল রাখার দায়িত্ব আর কে নেবে বলুন? ওর ছেলে তো দূরে দূরেই থাকতো। ডাক্তার সেন নিশ্চয়ই বলে দিয়েছিলেন কি ওষুধ ওর খাওয়া উচিত আর কি নয়, তাই তো? তা বলে দিয়েছিলেন। অ্যানিমিয়া রোধ করার জন্য একটা বিশেষ ওষুধ খেতেন কাকাবাবু, আপনি জানতেন? হ্যাঁ, জানতাম তো। ডাক্তার বলতেন, আমিও বলতাম বাবাকে যে শুধু শুধু ভয় পাচ্ছেন। ওর অ্যানিমিয়া ছিলই না, হওয়ার চান্সও তেমন ছিল না, তবু ভয় পেতেন। মনোময় আর সিদ্দিকী পরস্পরের দিকে একবার তাকিয়ে নিলেন। পরিস্থিতি হালকা করতে সিদ্দিকী বললেন, আরে বাবা, আপনি তো বেশ স্মার্ট মহিলা দেখছি বৌদি। হ্যাঁ, এরকম বৌমা পাওয়া তো ভাগ্যের ব্যাপার একেবারে। হাসলেন সিদ্দিকী। সুজাতাও হাসলেন। নূপুর কথার মাঝে বলল, বৌদি পড়াশোনায় ভালো ছাত্রী ছিল, জয়েন্টও দিয়েছিল। র্যাঙ্ক একটু বেশি থাকায় প্রাইভেটে পায়। বৌদির বাবা আর পড়াতে পারেননি। বৌদি আবার হাসলেন, বললেন, ওসব কথা বাদ দাও নূপুর। শ্বশুরমশাই বেশ ভালো মানুষ ছিলেন, আমাকে স্নেহ করতেন, তবে একটু প্রাচীনপন্থী, এই যা। প্রাচীন মানে? বৌদি ইতস্তত করছেন দেখে নূপুরই বলল, আমি বলছি, বাবা আসলে কষ্ট করে ব্যবসা গড়ে তুলেছিলেন তো, খরচাপাতি করবার আগে তাই 5 বার ভাবতেন। বেড়ানো খেলানোর শখ আহ্লাদ কম, ব্যবসা নিয়েই থাকতেন। টাকা ছাড়া বিশেষ কিছু একটা বুঝতেন না। বৌদি একথায় আপত্তি করলেন না। আচ্ছা, আশুবাবু কি নিয়মিত ড্রিঙ্ক করতেন? এই প্রশ্নটা মনোময়ের। প্রায়। আপনি বারণ করতেন না? আমার কথা আর কে শোনে? বোঝা গেল এই বিষয়ে সুজাতার কিছু ক্ষোভ আছে, হয়তো স্বামীকে নিয়েও। তবে বললেন না কিছু। মনোময় সে পথে গেলেন না, বললেন, দেখুন, নিয়মিত ড্রিঙ্ক করলে কিছু ওষুধ খাওয়া বারণ থাকে। আচ্ছা, তেমন কিছু কি আশুবাবু খেতেন আপনার নলেজে আছে? এই প্রশ্নের উত্তর দিতে একটু সময় নিলেন সুজাতা। বললেন, ডাক্তার সেনের প্রেসক্রিপশন বা ওর দেওয়া ওষুধের বাইরে কিছু খেতেন না বাবা, এরকম কিছু তো আমার জানা নেই। প্রসঙ্গ ঘুরিয়ে সিদ্দিকী এরপর অন্য কথায় চলে গেলেন। বান্টির সঙ্গে কিছুটা গল্পগুজব করার পরে সুজাতা ছেলেকে নিয়ে নিজের কাজে চলে গেলেন। আসলে তোমরা হঠাৎ করে চলে এসেছো তো, তাই দাদাকে পেলে না। সিদ্দিকীর দিকে তাকিয়ে নূপুর বলল। মনোময়দের মুখে এ নিয়ে সামান্য আফসোসের চিহ্ন দেখা গেল। নূপুর কিছু খাবারের ব্যবস্থা করেছিল সিদ্দিকীদের বারণ করা সত্ত্বেও। খাবার সার্ভ করতে বৌদি এলেন না, এলো সবসময়ের পুরনো চাকর মহাদেব। চাকরের সঙ্গে কথা বলার ইচ্ছে যে মনোময়ের আছে সে কথা নূপুরকে আগেই জানিয়ে দেওয়া হয়েছিল। খাবার দিয়ে মহাদেব চলে যাওয়ার সময় মনোময় আটকালেন। মহাদেব দা, একটু দাঁড়াও তো। মহাদেব দাঁড়াতে বললেন, আচ্ছা, তুমি তো প্রায় 20 বছর এই বাড়িতে কাজ করছো। আচ্ছা, তোমার দাদাবাবু ঘুমের কোনো ওষুধ খেতেন, তুমি কি জানো? মহাদেব কিছুটা ভেবে বলল, মাঝে মধ্যে খেতো জানি, কিন্তু নাম তো জানি না। ও, তা তুমি একবার দেখবে সেই ঘুমের ওষুধের পাতা দাদাবাবুর ঘরে কোথাও পাওয়া যায় কি না? খানিকক্ষণ বাদে মহাদেব একটা শেষ হয়ে যাওয়া স্ট্রিপের অংশ এনে দিতে মনোময় সেটি পকেটে পুরলেন। কিছুক্ষণ এ কথা ও কথা বলে সিদ্দিকীকে বললেন, সিদ্দিকী সাহেব, এবারে চলুন। নূপুর আর সিদ্দিকীকে হতভম্ব করে উঠে পড়লেন মনোময়। রাস্তায় গাড়িতে সিদ্দিকী উদ্বিগ্ন হয়ে জানতে চাইলেন, বলছি কিছু কি পেলেন সাহেব? ইয়েস, ভ্যালিয়াম। শান্তভাবে বললেও মনোময়ের গলায় উত্তেজনার ছোঁয়া পাওয়া গেল। তাতে কি হলো সাহেব? উৎকণ্ঠায় জানতে চাইলেন সিদ্দিকী। ভ্যালিয়াম যদি হয় তাহলে কেসটা হয়তো অন্য কিছুর ইঙ্গিত করতে পারে। দাঁড়ান, আমি এক ডাক্তার বন্ধুর সাথে একটু কথা বলে নিই। মোবাইলে কি কি কথা হলো পুরোটা সিদ্দিকী শুনতে না পেলেও ঘটনার মধ্যে যে কিছু অস্বাভাবিকতা আছে তা বুঝতে পারলেন।
আরে পরিষ্কার করে বলুন তো মশাই। আশুবাবু ঘুমের ওষুধ ভ্যালিয়াম খেতেন। তাতে কি কোনো সমস্যা আছে? ইয়েস, ভ্যালিয়াম বেনজোডিয়াজেপাইন জাতীয় ওষুধ। এটি ঘুমের কাজ দিলেও বহু সাইড এফেক্ট আছে, ঝিমুনি ভাব, ডিপ্রেশন, এইসব আর কি। মুশকিল হলো 2 সপ্তাহের বেশি টানা খাওয়া উচিত না। এরপরে ছাড়তে গেলে কিন্তু উইথড্রল সিনড্রোম হয়। নূপুর দিল্লি থেকে ফেরার পর আশুবাবুর আচরণে এই সমস্ত কিন্তু নূপুরের নজরে এসেছিল। আমারও অবশ্য এমনটাই মনে হচ্ছিল। সে না হয় হলো, কিন্তু তাতে আমাদের কেসের কি সম্পর্ক? সিদ্দিকি কিছুটা অস্থির। সম্পর্ক আছে সাহেব। অ্যালকোহলের সাথে এই ওষুধ খাওয়া কিন্তু বেশ বিপজ্জনক। সাহা সাহেব কি বলতে চাইছেন? সিদ্দিকের চোখ মুখ লাল হয়ে উঠেছে এবার। তবুও সরকারি অফিসার বলে আরও একটু বুঝে নিতে চাইছিলেন ঠান্ডা মাথায়। সেদিন রাতে আশুবাবু ভ্যালিয়াম খেয়েছিলেন। শুধু সেই রাতেই নয়, মাঝে মধ্যেই খেতেন। মনে হচ্ছে এই ডাক্তার প্রেসক্রিপশন ছাড়াই আশুবাবুকে ভ্যালিয়াম দিতেন। কারণ নূপুরের তথ্য অনুযায়ী প্রেসক্রিপশনে কিন্তু এর কোনো উল্লেখ নেই। আবার এদিকে ভ্যালিয়ামের সাথে প্যারাসিটামলের একটা শত্রুতা রয়েছে। তার মানে চরম এক খেলা চলছিল মণ্ডল বাড়িতে। আর একটু বুঝিয়ে বলুন তো। সিদ্দিকি পরিষ্কার হতে চাইলেন। দেখুন, আশুবাবু প্রায় নিয়মিতই ড্রিঙ্ক করতেন। ভ্যালিয়াম ওসবের শত্রু জেনেও এই ওষুধ চলছিল। এখন প্রশ্ন হলো, ডাক্তার সেই ওষুধ বারণ করতেন না কেন? ফলে ডাক্তারের দিকেই কিন্তু আমাদের সন্দেহটা যাচ্ছে। শুধুমাত্র অসীমের থেকে মোটা অর্থের প্রলোভনেই ডাক্তার এমন কাজ করেছে। মদের সাথে ভ্যালিয়ামের মিশ্রণে শ্বাসের গতি কমে যায়, এমনকি বাড়াবাড়ি হলে শ্বাসক্রিয়া বন্ধও হয়ে যেতে পারে। আশুবাবুর আভ্যন্তরীণ যে শারীরিক ইমিউনিটির কারণে ড্রিঙ্কের সাথে ভ্যালিয়ামের প্রভাবে শারীরিক কিছু সমস্যা হলেও বাড়াবাড়ি কিন্তু কিছু হয়নি। এর সাথে আবার প্যারাসিটামল যোগ হলো। ফলে ফলে মদে থাকে ইথানল, যা প্যারাসিটামলের সাথে যুক্ত হলে বমি, মাথা ব্যথা বা অজ্ঞান হওয়া এই রকম লক্ষণ দেখা যেতে পারে। তাই মদ, ভ্যালিয়াম এবং প্যারাসিটামল মিলিয়ে একটা ডেডলি কম্বিনেশন তৈরি করা হয়েছিল সেদিন। সিদ্দিকির উত্তেজনা চোখে মুখে ফুটে উঠেছে ইতিমধ্যে। তবু শান্ত গলায় বললেন, কিন্তু সেদিন যে প্যারাসিটামলের প্রয়োজন পড়বেই, তা ডাক্তার জানবে কি করে? আমার ধারণা আশুবাবু সর্দি কাশির জন্য ডেল্ট্রোমেথোফর্ন জাতীয় কোনো ওষুধ খেতেন। পরে বিষয়টা চেক করে নেবেন। আসলে এই ধরনের ওষুধে কিছু পরিমাণে প্যারাসিটামলের কম্পাউন্ড থাকে, ফলে নিয়মিত এর সাথে ভ্যালিয়াম খেয়ে আশুবাবু একটু ঝিমিয়ে পড়ছিলেন। অল্প অল্প বিষক্রিয়া যে শরীরে হচ্ছিল না তা কিন্তু নয়, সেটা নিয়মিতই হচ্ছিল। এর ফলে প্যারাসিটামল যুক্ত হয়ে এটা ভীষণ বাড়াবাড়ি হয়ে যায়। সিদ্দিকের মুখে প্রচণ্ড রাগের ছাপ দেখা গেল। বললেন, ওই ডাক্তারকে তো আমি দেখে নিচ্ছি, আমার যতটুকু ক্ষমতা আছে। জেলের ঘানি ওকে আমি টানাবো। আরে জেলে আর আজকাল ঘানি কোথায় থাকে সাহেব? আমাকে কেবল একটা কথা বলুন সাহেব, প্যারাসিটামল দিলেই যে কাকাবাবু মারা যাবেন এর নিশ্চয়তা কি ছিল? রসিকতাটা একদম পাত্তা দিলেন না সিদ্দিকি। না 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 না, নিশ্চয়তা হয়তো ছিল না, তবে সম্ভাবনা ছিল। যদি আশুবাবু বেঁচে যেতেন তাহলে হয়তো নর্মাল ফুড পয়জনিং বলে কাটিয়ে দেওয়া যেত। ওই ডাক্তার হলেন সমাজের শত্রু। তবে যতই নিজেকে বুদ্ধিমান মনে করুক না কেন, ডাক্তার তো আর জানতো না যে মনোময় সাহা বলে একজন সিভিল অফিসার এতে নাক গলাবে। এতক্ষণে হাসি এসেছে সিদ্দিকের মুখে। মনোময় এই কথায় মোটেই পাত্তা দিলেন না দেখে সিদ্দিকি বললেন, তবে অ্যাসিটা নাকি যেন ল্যাটিন কথা বলছিলেন, সেটার মানে কি?
অ্যাসিটামিনোফেন। অ্যাসিটামিনোফেন হলো প্যারাসিটামলের জেনেরিক নাম। ও, আপনি প্রথম থেকেই বুঝে ফেলেছিলেন? হ্যাঁ, অদ্ভুত ব্যাপার। না না, বুঝে ফেলেছিলাম সেটা বলবো না। আসলে কিছুদিন আগেই একটা জার্নালে ওই প্যারাসিটামলের ওভারডোজ নিয়ে একটা লেখা পড়ছিলাম, তো ন্যাচারালি ওই প্রসঙ্গটাই মাথায় ঘুরছিল। ও আচ্ছা, এবার বুঝেছি। প্যারাসিটামল ছাড়াও বহু ওষুধে এই কম্পাউন্ডটা ব্যবহার করা হয়। ওই কম্পাউন্ডটাই আসল কম্পাউন্ড, তবে এর ওভারডোজ কিন্তু খুব বিপজ্জনক। এই কম্পাউন্ডের আরেকটা ওষুধের নাম হলো টাইলিনাল। আর্থাইটিসের ব্যথাতে লোকে খায়। ভালো করে খবর নিয়ে দেখুন, আশুবাবুর শরীরেও কিন্তু নানা রোগের বাহানায় অ্যাসিটামিনোফেন নিয়মিতভাবে ঢোকানো হতো। ফলে শরীরে এই কম্পাউন্ড নিয়মিতভাবেই অনেকটা বেশি থাকতো। মদের সাথে মিশে শরীরে এটা বেশ ঝামেলা করত। ভ্যালিয়াম দিয়ে মাঝে মাঝেই হালকা বিষক্রিয়া করানো হতো। এদিকে প্যারাসিটামল এবং ভ্যালিয়াম এতই কমন দুটো ওষুধ যে আশুবাবুর সন্দেহের কোনো কারণই ছিল না। ভ্যালিয়ামের সাথে অ্যালকোহলের শত্রুতা, সঙ্গে আবার প্যারাসিটামল, তার সাথেও কিন্তু মদের শত্রুতা। কি বুঝলেন? ধন্য আপনার মাথা মশাই, ঘরে বসেই কেবল শুনে একটা মার্ডার কেস সলভ করে দিলেন। সিদ্দিকের চোখে মুখে প্রশংসার চিহ্ন, কিন্তু মনোময়ের চোখে মুখে সাফল্যের উচ্ছ্বাস দেখতে পেলেন না সিদ্দিকি। খানিকটা অবাক হয়ে বললেন, আমাদের তো সেলিব্রেট করা উচিত সাহেব। হ্যাঁ, আপনি যেন কিছুটা বিমর্ষ মনে হচ্ছে। গাড়ি সিদ্দিকের অফিসের সামনে এসে পড়েছিল। এখানে সিদ্দিকিকে নামিয়ে দিয়ে মনোময়ের গাড়িতে বোলপুর ফিরে যাওয়ার কথা। শেষ এক কাপ কফি খেয়ে যাবেন নাকি আমার অফিসে? চলুন। আইবি অফিস রাতেও খোলা থাকে। মনোময় বললেন, না না, কফি তো খেতেই হবে, কারণ আমার কথা তো এখনো শেষ হয়নি। চেম্বারে নিজের চেয়ারে বসে সিদ্দিকি বললেন, ডাক্তার তো দোষী বোঝাই যাচ্ছে, আর কি বলবেন বলুন তো? আমার ধারণা ডাক্তার দোষী নয়। কি বলছেন? ডাক্তার নয় মানে? সিদ্দিকের চোয়াল ঝুলে পড়েছে। ঘুমের ওষুধের কথা সুজাতা কেন চেপে গেলেন রাস্তায় আস্তে আস্তে, সেটাই ভাবছিলাম। আমার ধারণা ডাক্তার নয়, ভ্যালিয়ামের সাপ্লাই দিতেন সুজাতা। কি বলছেন কি আপনি? এত ভালো একজন মহিলা সুজাতা বৌদি? সিদ্দিকি মেনে নিতে পারলেন না। বাইরে থেকে দেখে সবকিছু বোঝা যায় না সিদ্দিকী সাহেব। সুজাতার বাবা ধনী নন বলেই আমার ধারণা। পড়াশোনায় ভালো হওয়া সত্ত্বেও ব্যবসায়ী বাড়িতে আর্থিক স্বাচ্ছন্দ্যের জন্যই সুজাতা বিয়েতে রাজি হয়েছিলেন, কিন্তু যা ভেবেছিলেন তা হয়নি। শ্বশুরের কৃপণতার জন্য অর্থের সুখ পেতেন না। একমাত্র স্বামীর হাতে সম্পত্তি এলেই সুজাতা অর্থ খরচের স্বাধীনতাটা পেতে পারতেন। কিন্তু এত কিছু সুজাতা বৌদি করবে কি করে? সুজাতা বিজ্ঞানের ছাত্রী ছিলেন, এটা ভুলে যাবেন না। বাকিটা তো পড়াশোনা করে নিলেই হয়। মানে বলতে চাইছেন অসীম বা ডাক্তার এর সাথে যুক্ত নয়? আমার ধারণা ভ্যালিয়াম খাওয়ার কথা ডাক্তার জানতেন না। সুজাতা ভ্যালিয়ামের কথা চেপে যাওয়ায় এই সম্ভাবনাটাই প্রবল বলে মনে হচ্ছে আমার। ডাক্তারকে ভ্যালিয়াম বা ঘুমের ওষুধ নিয়ে জিজ্ঞেস করলেই কিন্তু ব্যাপারটা জানতে পারবেন। আর আপনি চাইলে পুলিশ ডিপার্টমেন্টের সাহায্যে একটা ইন্টারোগেট করিয়ে নিন, তাহলেই তো সত্যিটা সামনে চলে আসবে। কিন্তু প্যারাসিটামল তো ডাক্তারই দিয়েছিলেন। হ্যাঁ, ডাক্তার তো একটা ট্যাবলেট দিয়েছিলেন মাত্র, আর ভ্যালিয়ামের কথা না জেনেই দিয়েছিলেন। আমার ধারণা প্যারাসিটামলের বাকি 2-3টে ডোজ সুজাতা নিজেই দিয়েছিল। আর এই ওষুধ এত সহজে পাওয়া যায় যে সংগ্রহ করা খুবই সহজ। স্ট্রেঞ্জ। সিদ্দিকি একদম কথা বলতে পারছেন না। কিন্তু সেদিনের ওষুধেই যে কাকাবাবু মারা যাবেন তার গ্যারান্টি কোথায়?
না না, সে গ্যারেন্টি ছিল না, আর এমন গ্যারেন্টির কথা সুজাতা নিজেও কখনো ভাবেনি। সে অনেক দিন ধরেই চেষ্টা চালিয়ে যাচ্ছিল। মদ আর ভ্যালিয়াম মিশিয়ে আশুবাবুর শরীর কিন্তু ক্রমেই খারাপ হচ্ছিল। ডাক্তার সেদিন প্যারাসিটামল দিতেই সুজাতা চান্স দিয়ে আরও 2টো প্যারাসিটামল শ্বশুরকে মদের ঘরে খাইয়ে দেয়। ব্যাস। এ তো ডেঞ্জারাস মহিলা দেখছি। হ্যাঁ, মাথা নেড়ে সম্মতি জানালেন মনোময়। বললেন, অসীম বাউন্ডুলে হতে পারে, তবে বাবাকে হত্যা করার মতন খারাপও কিন্তু ও নয়। আর ডাক্তারটিও কিন্তু অতটা খারাপ নন। আসলে সুজাতা এমনভাবে ভেবেছিল যাতে তাকে কেউ বিন্দুমাত্র যেন সন্দেহ না করে। আর যদি সন্দেহ হয়ও, তাহলে ডাক্তারের ভুল ওষুধের ওপরের দায় পড়বে। সিদ্দিকী কেমন ঝিম মেরে বসে রইলেন কিছুক্ষণ, তারপর আস্তে আস্তে বললেন, ইন্টেলিজেন্স দপ্তরে চাকরি করেও আমি মহিলাটিকে চিনতে পারলাম না। মনোময় কিছুক্ষণ শান্ত হয়ে বসে থেকে বললেন, সিদ্দিকী সাহেব, রাত হয়েছে, আরে চলুন, বাড়িতে বউ একা রয়েছে, এবার কিন্তু আমি উঠব। অবশ্য আমি অনুমান করেই নিচ্ছি যে এমনটাই হয়েছে। এই কেসে অবশ্য আমাদের সন্দেহ প্রমাণ করার দায়িত্ব কিন্তু পুলিশের। আপনি পুলিশের সাথে কথা বলে যা ঠিক মনে করার তাই করবেন। কিন্তু কেসটার একটা সম্ভাব্য সমাধান করেও আপনাকে যেন ঠিক হ্যাপি মনে হচ্ছে না সাহা সাহেব। কি ব্যাপার? মনোময় মাথা নাড়লেন। না না না, সত্যিই আমি কিন্তু হ্যাপি নই। আচ্ছা, ওই ফুটফুটে বাচ্চাটার কথা একবার ভাবুন তো। এই সদ্য দাদু মারা গেল, এখন যদি ওর মা জেলে যায়, বাচ্চাটা তো ভেসে যাবে। উফ, অর্থের লোভ কত সংসারকে যে ছারখার করে দেয়। আমি জানি না সিদ্দিকী সাহেব, এই সত্যিটা সামনে আসা উচিত কি না সে নিয়ে আমি অন্তত খুব দ্বিধায়। আবার একজন অপরাধী এবারে ছাড়া পেয়ে যাবেন না, সেটাও ঠিক মেনে নিতে পারছি না। সব থেকে ভালো হয় আমার অনুমান যদি সত্যি মিথ্যে প্রমাণিত হয়। বিশ্বাস করুন, তাহলে আমি খুব খুশি হব। ইন্টেলিজেন্সে চাকরি করতে করতে কোথাও সুকুমার মনটা হয়তো কিছুটা চাপা পড়ে গিয়েছিল সিদ্দিকী সাহেবের। দরজা অবধি মনোময়কে এগিয়ে দিতে এসে বিমর্ষ হয়ে খালি বললেন, হ্যাঁ, তা বটে। FM রেইনবোর গল্প স্বল্পতে আজ শুনলেন রজত পালের লেখা আশুবাবুর মৃত্যু। গল্পের কথক অর্পণ। আশুবাবু অর্থাৎ আশুতোষ মণ্ডল সুদীপ্ত, সিদ্দিকী সোমক, মনোময় সৌমিক, নূপুর দেবলীনা, সুজাতা মহুয়া ও মহাদেব উজ্জ্বল। গল্পের সূত্রধার সৌমি। সমগ্র পরিকল্পনা ও পরিচালনা শুভদা। সহকারী পরিচালক পায়েল চ্যাটার্জি। শুনলেন গল্প স্বল্প। শুধু রেডিওতে নয়, গল্প স্বল্প শুনুন ইউটিউবেও। প্রতি রবিবার রাত 9টায় শুনুন নতুন গল্প আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল আকাশবাণী কলকাতায়।